আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহে নদ নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এছাড়া তিস্তার পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামেও স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। তবে দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মোহাইমিনুল খান অপুর রিপোর্টে বিস্তারিত। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা কবলিত হবার পর নতুন করে আরও ৮ জেলায় পানি বিপদসীমার দিকে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি হ্রাস পেতে পারে। সেক্ষেত্রে দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে জানিয়েছে বন্যা ও পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। বিগত ২৪ ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি সকল নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গেছে, যা আগামী ২ থেকে ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর নতুন করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহে নদ নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এছাড়া তিস্তার পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামও স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। তবে বর্তমানে ভারী বৃষ্টিপাত প্রবণতা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রেক্ষিতে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা, কুশিয়ারা এবং ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভোগাইকংস ইত্যাদি নদীগুলোর পানি আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে। এর ফলে মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা ও কুশিয়ারা নদী অববাহিকায় সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সাথে দেশের উত্তরাঞ্চলীয় তিস্তা এবং দুধকুমার অববাহিকাতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। এছাড়া আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাজধানীতে বৃষ্টি হবে সোমবারও। আগামী 24 ঘন্টায় বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের তীব্রতা কমে যেতে পারে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা আবার বাড়তে। 16 জুলাই থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। বন্যা কবলিত 11 জেলার চিকিৎসকদের ছুটি বাতিল করেছে সরকার। বন্যা দুর্গত এলাকার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী সহ 11টি জেলার সকল স্বাস্থ্যকর্মী নিজ নিজ কর্মস্থলে থাকবেন। তিনি বলেন, বন্যা কবলিত এলাকায় স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। বন্যা কবলিত এলাকায় চিকিৎসা না পেয়ে এখনও কারো মৃত্যু হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, 11 জেলায় 3 স্তরের সেবা দেওয়া হচ্ছে। আদ্দিন হাসপাতালের বিষয়ে আগের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসেনি বলেও জানান তিনি। বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু সহায়তা দিয়েছে। প্রয়োজনে আবারও হাসপাতাল পরিদর্শন করবে মন্ত্রণালয়। কিছু মানুষকে যারা একেবারে ডিস্ট্রেস, হোমলেস হয়ে গেছে, তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতেছি। একটা সেকেন্ডলি দেয়ার ইজ এ ভেরি হাই চান্স অফ কলেরা, সেটার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট দেওয়া হচ্ছে। জনগণকে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমাদের ইউনুদের মাধ্যমে, অন্যান্য কর্মীদের মাধ্যমে সচেতন করা হচ্ছে, যাতে করে কোনো নদী বা পানি বা খালের পানি যেন তারা পান না করে। যেখানে বন্যা পীড়িত এলাকায় এটা করা হয়েছে। বন্যা কবলিত ছুটি বাতিল থাকছে আনটিল এন্ড আনলেস দ্য থিংস আর নট সেটেলড, কারো কোনো ছুটি নেই। বৃষ্টি কমায় বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সতর্কতা সংকেত তুলে নেওয়ায় কক্সবাজারের স্বাভাবিক হয়েছে নৌযান চলাচল। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বন্যা দুর্গতরা। তবে অনেকের ঘরবাড়ি নষ্ট হওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রশাসনের। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির নিচু এলাকা এখনও বন্যা কবলিত। ঘরবাড়ি ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছে রাজস্থলী, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জোড়াজুড়ি উপজেলার মানুষ।
দুর্যোগ মোকাবেলায় কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। কিন্তু পানির স্রোতের কারণে ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে তাদের। জেলার 50টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 3,637 জন মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বন্যার পানি কমলেও বান্দরবানে এখনও জলমগ্ন প্রায় 8,500 পরিবার। গেল প্রায় এক সপ্তাহ ধরে পানিতে আটকে থাকায় খাবার আর বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বেশিরভাগ মানুষ। পানির জন্য এতদিন নিতে পারতেছি না, আজকে একটু কমছে, তারপরে নিয়ে গেছি আমি। কয়েকদিন ধরে অনেক কষ্টে আছি, কেউ আমাদের সাহায্য করতে পারছে না। বন্যার পানিতে সব নষ্ট হয়ে গেছে, মালামাল দোকানে ছিল যা। এখনো পানি কমে নাই, আস্তে ধীরে কমতেছে, দেখি আল্লাহ ভরসা আল্লাহ যা করে। এদিকে পাহাড় ধসের কারণে বান্দরবান শহরের সাথে লামা, আলীকদম, নাইখনছড়ি, রুমা, থানচি, রোয়াংছড়ি সহ রাঙামাটি জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্গত এলাকায় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। জেলা প্রশাসন জানিয়েছে, এবারের দুর্যোগে 26টি স্থানে পাহাড় ধস হয়েছে। আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 6,250 জন। আমরা এটা মোটামুটি প্রস্তুত ছিলাম যে এই জায়গাগুলি দুর্যোগপূর্ণ হয়ে যাচ্ছে, বিপজ্জনক হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা সরিয়ে নিয়েছি। তারপরেও যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক। প্রার্থীরা আছেন এবং তাদের ত্রাণ সামগ্রী বা অন্যান্য নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে এখন পর্যন্ত আমরা ওয়াকিবহাল আছি। খাগড়াছড়িতেও পানি কমলেও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেখানে 1,000 হেক্টর জমির আমন বীজতলা, আউশ ধানের চারা, সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ। বৃষ্টি কমায় কক্সবাজার সদর, পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, রামু, মহেশখালী, টেকনাফ ও উখিয়া উপজেলা থেকে পানি নামতে শুরু করেছে। সতর্কতা সংকেত তুলে নেয় নৌপথে যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক হয়েছে। বনশ্রী হালদার, 71। বান্দরবান ও রাঙ্গামাটির বন্যা পরিস্থিতির খবর আমরা জানবো। বান্দরবান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জহির রায়হান, একই সাথে রাঙ্গামাটি থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী উচিং ছাড়া খান। শুরুতেই চলে যাচ্ছি জহির রায়হানের কাছে। জহির, বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়েছে কিনা, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু জানাবেন, এবং ত্রাণ কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, কোনো ধরনের সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে কিনা সেখানে ত্রাণ কার্যক্রমে? জি, আপনি যেমনটা বলেছেন, এখানে বান্দরবনে কিন্তু পানি সকাল থেকে পানি কিন্তু নেমে গিয়েছে, যান চলাচল প্রায় স্বাভাবিক বলা চলে। তবে এখনো মানুষ আশ্রয় কেন্দ্র থেকে কিছু কিছু মানুষ ঘরে ফিরছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে ঘরের আঙ্গিনা এবং জিনিসপাতি যেগুলো বন্যার পানিতে আপনার ময়লা এবং আবর্জনায় যুক্ত ছিল। আর বন্যা ত্রাণ কার্যক্রমের মধ্যে এখানে কিন্তু ত্রাণ কার্যক্রম ভালোই চলতেছে এবং জেলা প্রশাসন এবং সেনাবাহিনী এবং এখানে বিএনপির যে সংসদ সদস্য আছে তিনি কিন্তু প্রতিটি এলাকায় গিয়ে কিন্তু ত্রাণ কার্যক্রম, মানুষকে খাবার বিতরণ করছেন উনি। এখানে আমাদের এই যে আমি আর্মিপাড়া যে এলাকায় দাঁড়িয়ে আছে, এলাকাটা কিন্তু পুরোই কিন্তু পানির নিচে, প্রায় 8-10 ফিট পানির নিচে তলিয়ে ছিল। এখানে মানুষ এখন ঘর বাড়ির করতেছে। এখানে কিন্তু বিএনপির দলীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিমপুর জেরি উনি কিন্তু খাবার বিতরণ করছেন স্থানীয় লোকজনের মাঝে। আমরা বন্যার পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এলাকা এবং ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য ওনার কি পরিকল্পনা, এই বিষয়ে আমরা জানবো। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনারেবল প্রাইম মিনিস্টার ইনস্ট্রাকশনে আপনারা জানেন অল ওভার হিল রাইস ওনার একটা স্পেশাল ইনস্ট্রাকশন আছে, অ্যাকর্ডিংলি আমরা কাজ করছি। এবং গত পরশু দিন প্যারাথন আমি প্রায় 15 ঘন্টা জার্নি করে লামা, আলীকদম, শুধু গুমদুমে গত পরশু দিন রাত্রে 9টায় ত্রাণ দিয়েছে। এবং এই অঞ্চলটা পানিতে সয়লাভ ছিল এবং স্পিড এখন আশ্রয় কেন্দ্রে বহু হাজার আমাদের আশ্রয় কেন্দ্রে আশ্রিত আছে। সুতরাং এটাকে মানবিকভাবে স্পেশালি বান্দরবান পার্বত্য জেলা এবং এই অঞ্চলটাকে লুক আফটার করে আপনার বন্যা পরে এই যে পুনর্বাসন ইজ ভেরি চ্যালেঞ্জিং, এবং সেটার ব্যাপারে জেলা প্রশাসন সহ এখানে পৌর প্রশাসন সহ যত স্থানীয় প্রশাসন আছে সবাই আমরা আন্তরিকভাবে কাজ করছি এবং লিস্ট হচ্ছে যাতে ওনারা অন দ্য ওয়ে ব্যাক এখানে গিয়ে যেন স্বাভাবিকভাবে জীবনযাপনের ক্ষেত্রে যেন ওনারা একটা পরিকল্পনা আমরা করছি এবং রাষ্ট্রীয়ভাবে ইনস্ট্রাকশন আছে এবং সেভাবে আশা করি আমরা এটাকে স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসার ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
জি, আপনি যেমন উনি যেমনটা বলছেন, আপনি শুনতে পেয়েছেন, উনি সকলকে নিয়ে স্থানীয় প্রশাসন এবং সবাইকে নিয়ে স্থানীয় জনগণ এবং সরকারি পরিকল্পনা নিয়ে কিন্তু উনি সমন্বয়ভাবে কাজ করে যাবেন বলে এই বন্যা যা ক্ষতিগ্রস্ত উত্তোলন থেকে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যুক্ত ছিলেন সহকর্মী জহির রায়হান। বান্দরবানের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম তার কাছ থেকে। আর রাঙামাটির বন্যা পরিস্থিতির খবর আমরা জানবো। রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। উচিংছা রাখাইন যুক্ত আছেন আমাদের সাথে সেখান থেকে। উচিংছা, ঠিক কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এখন পর্যন্ত, কি বলছেন বাসিন্দারা, এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিল? মেহজাবিন, আসলে রাঙামাটিতে প্রায় 50টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 3,500 অধিক আশ্রয় গ্রহণ করছে রাঙামাটি জেলাতে। আমি যদি আপনাকে বলি, রাঙামাটি জেলাতে যেমন পাহাড় ধসের যে আশঙ্কাটা ছিল সেটা কাটিয়ে কিন্তু তার সাথে সাথে ধারাবাহিকভাবে কিন্তু প্রবল বৃষ্টির কারণে কিন্তু যে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, সেই নির্মাঞ্চল প্লাবিতের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে বরকল, বাগাইছড়ি এবং হচ্ছে বিলাইছড়ি এবং রাজস্থলী উপজেলাতে। আমরা এখানকার জেলা প্রশাসনের কথা বলেছি, ওনারা জানিয়েছেন হচ্ছে মূলত হচ্ছে যেসব দুর্গম এলাকা, বিশেষ করে বিলাইছড়িতে ত্রাণ পৌঁছাতে ভেগ পেতে হচ্ছে। কারণটা হচ্ছে ওইখানে যে প্রবল স্রোত রয়েছে রাইখং নদীতে, সেই নদীতে কিন্তু আসলে প্রখর স্রোতের কারণে কিন্তু ওইখানে ত্রাণ পৌঁছাতে ভেগ পেতে হচ্ছে। তবে আজকে থেকে শুরু করেছে হচ্ছে যে জেলা প্রশাসন এবং হচ্ছে বিজেপি এবং সেনাবাহিনীর সহযোগিতা, ওইখানে যে 10টি গ্রাম এখনো প্লাবিত রয়েছে সেখানে কিন্তু চেষ্টা করছে তাড়াতাড়ি ত্রাণ পৌঁছানোর জন্য। সেক্ষেত্রে এখানকার যে উপজেলা প্রশাসন রয়েছে কোনো প্রকার যেন সামনে বাড়ে, কোনো প্রকার যেন আর কোনো হতাহত না ঘটে পাহাড় ধসে, সেদিকে দৃষ্টি রেখে কিন্তু কাজ করছে বলে প্রশাসন আমাদেরকে জেলা প্রশাসন আমাদেরকে জানাচ্ছে বারবার। তবে আরেকটি যেহেতু পরবর্তী প্রবল প্লাবিত কারণে যে এখন কিছু জায়গায় এখন পানি সরতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে ওখানকার যে মানুষের যে দুর্ভোগ সেটা আসলে কাটিয়ে উঠতে খুব অনেক সময় লাগবে বলে এমনটি আমরা জানতে পেরেছি। তারপর মেহজাবিন, আরেকটি বিষয় রাখি, গতকাল যে 15 দিন পর প্রায় আজকে দুপুরের পর থেকে কিন্তু সূর্যে দেখা গিয়েছে এবং প্রখর রোদ দেখা গিয়েছে। এই যদি বৃষ্টিটা কমে যায় তাহলে আশা করছি ভালো একটি অবস্থানে আসবে বলে এমনটি প্রত্যাশা করছে। সেটিও আমাদের প্রত্যাশা। উচিংছা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রাঙামাটির বন্যা পরিস্থিতির আপডেট জানাচ্ছিলেন সহকর্মী উচিংছা রাখাইন। এদিকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এখনো পানিবন্দী লাখো মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। তবে মহানগরীর জলাবদ্ধতা কমেছে, যদিও নিচু এলাকায় এখনো পানি জমে আছে। গেল 24 ঘন্টায় চট্টগ্রামে 152 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সহকর্মী রাজীব বড়ুয়ার রিপোর্ট। বৃষ্টি কমায় চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলোর পানি অনেকটাই নেমে গেছে। তবে পতেঙ্গার মাইসপাড়া, কালুরঘাটের মোহরা, চাঁদগাঁও সহ 16 শহর নাজিরপাড়ার বিভিন্ন নিচু এলাকায় এখনও থই থই পানি। এই আজকে 4-5 দিন ধরে অবস্থা পানি কমতেছে না। আমি সাইকেল নিয়ে আসা যাওয়ার সাইকেলটা ফুল ডুবে গেছে, ওই ঠান্ডা নেই। এভাবে 8-9 দিন এখানে তাড়াতাড়ি খাল সংস্কার এবং ফ্লাইওভারের দরকার। আমার দোকান আজকে 8-10 দিন ধরে বন্ধ, দোকান খুলতে পারি নাই। দোকানে আপনার এক কোমর পানি ছিল। তারপর আজকে আমি আসছি দোকান খোলার জন্য, আজকে সারাদিন দোকান পরিষ্কার করতে হবে। 1 সপ্তাহ পর্যন্ত পানি আছে, পানি হতে পারে এখনো গরম উঠে পানি শরীর যেতে পারি নাই। গেল 1 সপ্তাহের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার হাজার হাজার মানুষ এখনও পানিবন্দী। এদিকে নগরীর জলাবদ্ধতা নিরসনের উপায় নিয়ে সোমবার নগর ভবনে বৈঠক করেছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রায় 70% কাজ শেষ হয়েছে বলে জানান সিটি মেয়র। সে কাজগুলো সেখানে বাকি আছে। নোয়াখাল, ডোমখাল, কৃষ্ণাখাল, যে 3টা খাল, চাঁদগাঁও, মোহরার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ একটা বামুনশাহী খাল দিয়ে ওটা হয়তো একটা আর্মিরা করছেন, কিন্তু বাকি 3টা খাল আমাদের করতে হবে। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী আশ্বাস দেন দ্রুতই জলাবদ্ধতা নিরসনের। এই প্রজেক্ট যেন আর কোনো অজুহাতে, কোনো কারণে যেন এটার কার্যক্রম, এটার গতিশীলতা,
এটা মেনটেনেন্স করা এবং এই চট্টগ্রামের মানুষ কোনোভাবেই যেন জলবদ্ধতার সম্মুখীন না হয়। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 152 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। চট্টগ্রামে বন্যা পরিস্থিতির খবর আমরা জানবো, জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আপনার রিপোর্টে যেমনটি দেখছিলাম যে আজ তো চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা কমেছে এবং রোদও উঠেছে, তো শহরবাসী কি বলছে এ নিয়ে এবং প্রশাসন থেকে এখন পর্যন্ত কি কি ধরনের উদ্যোগ নেওয়া হলো? সারা চট্টগ্রামে আজকে 9 দিন পর দুপুরের পরে আসলে রোদ উঠেছে। তো গতকাল রাতে কিছুটা বৃষ্টি হয়েছে এবং সকালেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। তো এই টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের আসলে যেসব নিচু অঞ্চল ছিল, যেগুলোতে আসলে একটু ভারী বর্ষণ হলে পানি উঠতো, সেসব জায়গা থেকে পানি কিন্তু সকালের পর থেকে আসলে নেমে গেছে। কিন্তু যেগুলো একদম অধিকতর নিচু এলাকা, যেগুলো বিশেষ করে পতেঙ্গা এবং ষোলশহর এলাকার দিকে কিছু এলাকা রয়েছে, অধিকতর নিচু এলাকা হওয়াতে ওখানে আসলে কিছু কিছু জায়গায় এখনো পানি রয়ে গেছে। তো গত কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রাম নগরীতে আমরা দেখেছি বিভিন্ন নিচু এলাকায় আসলে পানি ওঠার কারণে লোকজনের ভোগান্তি। তো দুপুরের পর থেকে যেহেতু রোদ উঠেছে, ফলে লোকজনের মাঝকে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এবং চট্টগ্রামের যে জলাবদ্ধতা প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো নিয়ে আজকে পানি সম্পদ মন্ত্রী এবং চট্টগ্রাম শহরের মেয়র তারা একটা বৈঠক করেছেন এবং তারা দেখেছেন আসলে প্রকল্পের অগ্রগতিগুলো দেখেছেন এবং সেখানে মেয়র বারবার যেটি বলছিলেন যে আসলে প্রায় 70% কাজ শেষ, আগামী বর্ষায় হয়তো পুরোপুরি কাজ শেষ হলে আগামী বর্ষা থেকে পুরোপুরি জলাবদ্ধতা মুক্ত হবে চট্টগ্রাম। এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী তিনিও বিভিন্ন প্রকল্পগুলো আজকে সকালবেলা ঘুরে দেখেছেন এবং তিনি বলছেন যে আসলে বিগত দিনে এই প্রকল্পটি মূলত 2017 সালে শুরু হয়ে 2022 সালে শেষ হওয়ার কথা ছিল, যে চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসন যে 4টি প্রকল্পের কাজ, সেই প্রকল্পের কাজ কিন্তু আসলে এখনো শেষ হয়নি। তো তিনি বলছিলেন যে আসলে প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা রয়েছে যে কোনোভাবেই যে এই প্রকল্পের কাজ যেন আসলে আর দীর্ঘায়িত না হয়, খুব দ্রুত যেন কাজটা শেষ করে এবং চট্টগ্রামবাসীকে জলাবদ্ধতা থেকে আসলে মুক্তি দেওয়া হয়। এই বিষয়টি আসলে আজকে আলোচনা করছেন এবং তিনি ওই বিষয়টি আসলে তদারকি করছেন। ফলে এখন নগরবাসীও আশা করে আসলে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজটি দ্রুত শেষ হয়ে তারাও যেন আসলে এই জলাবদ্ধতা মুক্ত হয়। সারা রাজীব, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে বন্যা পরিস্থিতির আপডেট তার কাছ থেকে জানছিলাম। টানা বৃষ্টিতে বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে নদ নদীর পানি দ্রুত বাড়ছে, যদিও অধিকাংশ নদীর পানি এখনও রয়েছে বিপদ সীমার নিচে। এছাড়া বৃষ্টির কারণে পাহাড় ও টিলা ধসের ঝুঁকিও রয়েছে এই দুই অঞ্চলে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার সবকটি প্রধান নদ নদীর পানি বাড়ছে, তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলা প্রশাসন 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। পাশাপাশি জেলার 160টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে সেসব এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 3 থেকে 4 দিন ভারতের মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুরমা, ছাতক ও কুশিয়ারা নদীর পানি দিরাই মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। উজানের ঢলে ফের তলিয়ে গেছে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক। এতে জেলা শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আগামী 48 ঘন্টা উজানে অতি ভারী বৃষ্টি হলে সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। নেত্রকোনার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উবদাখালী নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কলমাকান্দা উবদাখালী নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আল ইমরান, 71। এদিকে সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজানের ঢলে ফের তলিয়ে গেছে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক। বিস্তারিত জানবো, জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, সুনামগঞ্জের কোন নদীর কি অবস্থা, শহরের কোথাও পানি উঠেছে কিনা এবং হাওরগুলোর পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন।
সারা, ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি জানতে চাচ্ছেন যে নদীর অবস্থা, আমি এখন আছি সুরমা নদীর একেবারে লঞ্চঘাট এলাকায়। যদি জানানোর চেষ্টা করি, সুরমা নদীর শহর এলাকায় এখনো আসলে শহরের যে পয়েন্টে, সেই পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার 27 সেন্টিমিটারের নিচে আছে, কিন্তু এই সুরমা নদীর ছাতক পয়েন্টে প্রায় 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে এই যে নদী তীরবর্তী অঞ্চলে পানির চাপ সৃষ্টি হয়েছে। তবে সুনামগঞ্জ শহর সহ যে নিম্নাঞ্চল রয়েছে এখনো পানি ওইভাবে উঠেনি এবং আক্রান্ত হয়নি। একটু যদি জানানোর চেষ্টা করি, কুশিয়ারা নদীর পানি মার্কুলি পয়েন্ট এলাকায়, সেটিতে প্রায় 27 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে জগন্নাথপুর সহ দিরাই কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এবং যদি বলি যে জগন্নাথপুর রানীগঞ্জ এলাকার একটি সড়ক ভেঙে যাওয়ায় 8টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। তবে সুনামগঞ্জে যে পাহাড়ি ঢলের কারণে শহরের যে আক্রান্ত না হলেও তাহিরপুর উপজেলায় একটি সড়ক, আনোয়ারপুর সড়ক, সেটি ইতিমধ্যেই তলিয়ে গেছে। এর ফলে জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মানুষ আসলে এখনো উৎকণ্ঠায়, উদ্বেগের মধ্যে রয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 48 ঘন্টা তাদের পূর্বাভাস রয়েছে। তবে এখনো পর্যন্ত আসলে ওই প্রভাবটি পড়েনি এবং দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কমেছে এবং রোদ জলমল আবহাওয়া দেখা দিয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে এই এলাকার মধ্যে। তো এই ছিল সুনামগঞ্জে পানি বৃদ্ধি এবং নদীর সর্বশেষ। সারা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর। সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধির সবশেষ তিনি আমাদের জানাচ্ছিলেন। নেত্রকোনা দুর্গাপুরে কাকইরগড়া ইউনিয়নে কংস নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাউতলা গ্রামে কংস নদের পাড়ে আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা এই মানববন্ধন করে। এতে 500-রও বেশি মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত 30 বছর ধরে নদী ভাঙনে বিলীন হচ্ছে গাছপালা, শাকসবজির ক্ষেত সহ অসংখ্য ফসলি জমি। নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। টানা কয়েকদিনের ভারী বর্ষণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার 2টি ওয়ার্ডে 7টি গ্রামের মানুষের জীবন এখন অনেকটা স্থবির। সরকারি খালগুলো আবাসন কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করায় চরম ভোগান্তিতে বাস করছে 3000-এর বেশি মানুষ। রিয়াজ হোসেনের তথ্য, ছবিতে প্রতিবেদন। টানা কয়েকদিনের বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার 7টি গ্রামের প্রায় 3000 মানুষ জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছেন। অনেক বাড়িঘরে পানি ঢুকেছে, ব্যাহত হচ্ছে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচল। এলাকার লোকজনের অভিযোগ, আবাসন কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডের 7টি সরকারি খাল ভরাট ও দখল করায় বৃষ্টির পানি নামতে পারছে না। এছাড়া একটি খালের অংশ ভরাট করে সড়ক নির্মাণের অভিযোগও রয়েছে। 4-5টা কোম্পানি আছে যারা বালু ভরাট করে রাখছে, এক কোম্পানি আরেক কোম্পানির দোষে, আরেক কোম্পানি আরেক কোম্পানির দোষে। এই যে কোম্পানি যে বালু ফালায় উঁচা করে দিয়ে দিছে, এই উঁচা করা তো আমার সমস্যাটা এইটা এরা বিরুদ্ধে করতে পারে না। এই সমস্যাটা তো সমাধান করে দেয়, তাহলে তো আমার কোনো সমস্যা হয় না। এই এলাকার অনেক মহিলা আছে সাবান ভিতর গিয়ে কাজ করে, এরা 3বার যায় 3বার আসে বাসাত, আইতে ভাবার মধ্যে গা হয়ে যায়। ভারতের নাগর একটু সাহায্য করলে ভালো হয় না, রাস্তাঘাটে দিতে বললে এইটাই আমরা চাইতেছি, আমরা আর কিছু চাওয়া লাগে না। এ ব্যাপারে কাঞ্চন পৌর প্রশাসক জানান, একাধিক আবাসন কোম্পানির বিরুদ্ধে খাল ভরাটের অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এই কোম্পানিগুলোকে আমরা চিহ্নিত করব এবং তারা তাদের অনুমোদন আছে কিনা বা অনুমোদন থাকলেও তারা ওই অনুমোদনের বাইরে গিয়ে এটাকে এক্সটেনশন করেছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব এবং আইন ও বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সরকারের নির্দেশ অনুযায়ী খালগুলো দখলমুক্ত করতে কাজ করা হচ্ছে। 2 বছরের মধ্যে দখল হওয়া খালগুলো উদ্ধার করার আশা প্রকাশ করেন তিনি। তারা খালে প্রতিনিয়ত ময়লা ফেলে, বা খালে যখন ময়লাগুলো ফেলা হয় বা খালগুলো দখল করা হয়, তখন খালগুলো কিন্তু তার প্রবাহটা ঠিক মতো হয় না। এর ফলে এইসব আমরা দেখা যায় যে আমাদের উজান অংশে আমাদের খালে কিন্তু জলবদ্ধতার একটা কিন্তু সমস্যা আমরা দেখি প্রতি বছর। তো আমরা সেইগুলো নিয়ে এবার এবছর কাজ করেছি, সংস্কারমূলক কাজ করেছি এবং আগামী বছরের মধ্যে আশা করছি আমরা রূপগঞ্জ উপজেলায় আমরা প্রায় 25 কিলোমিটার খাল আমরা খনন করতে সক্ষম হব। এলাকাবাসীর দাবি, দখল হওয়া 7টি খাল দ্রুত উদ্ধার ও পুনঃখনন করে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমাধান করা হোক। আল ইমরান, 3 ঘন্টা টানা বৃষ্টিতে কুমিল্লা নগরে থই থই পানি।
জলাবদ্ধতায় বিপাকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ। কুমিল্লা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা আরিফুর রহমান জানান, সোমবার ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত মাত্র 3 ঘন্টায় 107 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গেল 24 ঘন্টায় জেলায় 138.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজ্ঞান ভবনের নিচতলায় যে কক্ষগুলোতে পরীক্ষা নিতাম, আমরা সতর্কতা হিসেবে ওই রুমগুলোতে পরীক্ষা না নিয়ে আমরা অডিটোরিয়ামে ভবনে ওখানে 3 তলা 4 তলা নিয়ে যাচ্ছি। আমাদের এই কেন্দ্রটাতেই শুধুমাত্র একটু সমস্যা ছিল, এটাকে আমরা সার্বিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। আমরা আপনারা যে বলেছেন এবং আমাদের সম্মানিত গার্ডিয়ান যারা আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করছি, আমরা বিষয়টা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, শিক্ষামন্ত্রীকে আমরা জানাবো। এখন শহরের পানি এবং গঙ্গাইজুড়ি খালের পানি সমান হয়ে গিয়েছে, যার কারণে পানিটা নামছে না। আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে খালের পানি যখন নামবে, শহরের পানিও নেমে যাবে। আর আমরা এই পানি নিষ্কাশনের জন্য সব জায়গায় আমাদের লোক কাজ করছে। যেমনটি দেখছিলেন, কুমিল্লা সদরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পানি ঢুকে মানুষের ভোগান্তি হচ্ছে। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, এখনো বৃষ্টি হচ্ছে কিনা এবং শহরের কোথায় কোথায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, মানুষের কেমন ভোগান্তি পোহাতে হচ্ছে জানাবেন। পাশাপাশি হাসপাতাল সহ বিভিন্ন যেসব প্রতিষ্ঠানে পানি ঢুকেছে সেই পানি নামানোর জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? স্যার, আসলে 3 ঘন্টার বৃষ্টি, 107 কিলোমিটার। আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা মহিলা কলেজ রোড, এবং দীর্ঘদিন কিন্তু এই সড়কে কিন্তু জলাবদ্ধতা থাকে, এবং এই জলাবদ্ধতা সাধারণ মানুষ যেমনিভাবে ভোগান্তি, আজকে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু সেই ভোগান্তি। মহিলা এই যে কলেজটি 1242 জন শিক্ষার্থী আজকে সেখানে কিন্তু পরীক্ষা দিয়েছে, এবং ইতিমধ্যেই শিক্ষা বোর্ড তাদের পরীক্ষা আগামী যে কেন্দ্রটি কুমিল্লা অজিত কলেজে কিন্তু স্থানান্তর করেছে, এবং সিটি কর্পোরেশনের প্রশাসক নিজে থেকে সেখানে উদ্যোগ নিয়েছেন এবং ড্রেন নালা পরিষ্কার এবং সেই সাথে এখনো জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। বৃষ্টি থেমে গেছে 6 ঘন্টা, কিন্তু দুর্ভোগ কিন্তু এখনো থামেনি। আমি যদি এই এলাকার একজনের সাথে কথা বলি, আপনাদের দীর্ঘদিন এই এলাকার বাসিন্দা, তো এই যে দীর্ঘদিনের সমস্যাটা আসলে কি, কেন হচ্ছে? আসলে তা হচ্ছে ড্রেনেজ সম্পূর্ণ নিষ্কাশন করে না, ওইভাবে দেখে না। এমনকি আমরা তারা সাধারণ জনগণ আছি, আমরা এলাকাবাসী, আমরাও ওটাকে সুন্দর করে আমরা রক্ষণাবেক্ষণ করি, আমরাও মরা আবর্জনা ফেলাই, যার কারণে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে থাকার কারণে পানির নিষ্কাশন হচ্ছে না। তার কারণে আমরা এই ভুক্তভোগীরা ভুগতেছি আর কি জলাবদ্ধতা। আসলে এটার প্রধান কারণ হচ্ছে আমরা সচেতন নাগরিক না, আমাদের শহরটা পরিকল্পিত না। আমরা নিজেরাই পলিথিন ফালাই, বিভিন্ন হাজিবাজি এই যে আবর্জনাগুলো ফালাচ্ছি, ড্রেন ব্যবস্থা আমাদের আটকে যাচ্ছে। বর্তমানে অনেক চেষ্টা করতেছে, প্রশাসকও চেষ্টা করতেছে, স্থানীয় চেষ্টা করতেছে। তো আমরা দেখি, ইনশাল্লাহ আমরাও চেষ্টা করি যে আমাদের নিজ নিজ মাধ্যমে যারা আমরা সচেতন থাকতে পারি যে ভবিষ্যতে যাতে এই ধরনের পরিকল্পিতভাবে যাতে এই পানিগুলো যাতে না আসে, তো এই জন্য সবাইকে কাজ করতে হবে। ধন্যবাদ। সারা মূলত হচ্ছে শুধুমাত্র কলেজ নয়, মহিলা কলেজ নয়, সেই সাথে হাসপাতালগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে, বাসা বাড়িতে প্রবেশ হচ্ছে। আমাদের প্রয়োজন একটি পরিকল্পনা মাফিক নগর গড়ে তোলা, সেই লক্ষ্যে কিন্তু সিটি কর্পোরেশন কাজ করছেন বলছেন সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টুপু। তবে সাধারণ মানুষের এই ভোগান্তি কবে শেষ হবে সেই কথাটাও কিন্তু সাধারণ মানুষ বলছেন। তবে শিক্ষার্থীরা আজকে অনেকেই কিন্তু ভেজা শরীর নিয়ে তারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু আগামী যে পরীক্ষাটি তারা দিবেন, তারা এইখান থেকে স্থানান্তর হয়ে অজিত কলেজে সেই পরীক্ষাটি হবে। তবে কুমিল্লাবাসী দীর্ঘদিনের দাবি যানজট জলাবদ্ধতা থেকে মুক্ত, এবং তার জন্য প্রয়োজন একটি পরিকল্পিত নগরায়ণ ব্যবস্থা, এবং এই পরিকল্পিত নগরায়ণ ব্যবস্থা কবে হবে সেই আশায় রয়েছে কুমিল্লার মানুষ। এনামুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যুক্ত ছিলেন সহকর্মী কাজী এনামুল হক। কুমিল্লা শহরে বৃষ্টিতে জলাবদ্ধতার সবশেষ তিনি আমাদের জানাচ্ছিলেন। জনগণ সঙ্গে থাকলে দেশ এগিয়ে নিতে বিএনপিকে কেউ আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার বরিশাল সফরে এসে তিনি বলেন, সবাই মিলে ভালো থাকাই বর্তমান সরকারের লক্ষ্য। ধৈর্য নিয়ে এগোলে প্রত্যাশিত জায়গায় পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন
প্রধানমন্ত্রী। রিফাত আহমেদের ক্যামেরায় বরিশাল থেকে আরো জানাচ্ছেন শফিকুল হক। একটি চারাগাছ, কখনো তা হয়ে ওঠে ভবিষ্যতের ছায়া, কখনো নতুন সময়ের প্রতীক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণকেও সমান গুরুত্ব দেয় বর্তমান সরকার। তাই তো প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে নতুন প্রজন্মের জন্য সবুজ এক বাংলাদেশের স্বপ্নের বীজ বুনলেন তারেক রহমান। সফরের শুরুতেই গৌর নদীর বাটাজোর এলাকায় বৃক্ষরোপণের এই কর্মসূচিতে অংশ নেন তিনি। এই যে কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছেই না প্রায়, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ, আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। একই সফরে অসচ্ছল পরিবারের হাতে তুলে দেয়া ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী। 4 কোটি পরিবার আছে, আমরা এই পরিবারের যে নারী প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার ধারাবাহিকতায় সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। আগামী 1 বছরের জন্য যে বাজেট আমরা বরাদ্দ রেখেছি ফ্যামিলি কার্ডের, সেই বাজেটের উপরে ভিত্তি করে আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জানান, জনগণই সব ক্ষমতার উৎস, সবাইকে নিয়েই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চায় বিএনপি সরকার। প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমাজে আমরা একটি বিরাট পরিবর্তন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নদী, খাল আর সবুজে ঘেরা বরিশাল, প্রকৃতির আশীর্বাদ সমৃদ্ধ এই জনপদ বহুদিন ধরেই অপেক্ষা করে আছে আরো সহজ যোগাযোগ, কর্মসংস্থান আর টেকসই উন্নয়নের। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথমবারের মতো বরিশাল সফরে সেই প্রত্যাশার পালকে যুক্ত হয়েছে আরো নতুন কিছু প্রতিশ্রুতি। এখন দক্ষিণের মানুষের চোখ থাকবে যে আশ্বাস তারা পেয়েছে সেটি কতটা বদলে দেবে নদীবেষ্টিত এই জনপদের আগামী দিনের গল্প। শফিকুল হক, ৭১, বরিশাল। 6 বছর পর আগামীকাল রায় হতে যাচ্ছে সিলেটের এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণ মামলার। জেলে আছেন মামলার আসামি কলেজটির সে সময়ের 8 ছাত্রলীগ নেতা। এ মামলায় 25 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ভুক্তভোগীর সাথে আসামিদের ডিএনএ পরীক্ষাও মিলেছে। তবে আসামি পক্ষের দাবি, জোরপূর্বক ধর্ষণ নয়, স্বেচ্ছায় ভুক্তভোগী ছাত্রলীগ নেতাদের সাথে মেলামেশা করেছেন। আব্দুল আজিজ জাফরানের ছবিতে হোসাইন আহমদ সুজাদের রিপোর্ট। 2020 সালের 25শে সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে সে সময়কার এমসি কলেজের 8 ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ঘটনার রাতেই নির্যাতিতার স্বামী বাদী হয়ে নগরীর শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে সেই 6 জন সহ মোট 8 জনকে আটক করে র্যাব ও পুলিশ। ঘটনার 6 বছর পর আলোচিত এ মামলার রায় দিতে যাচ্ছে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ বলছে এ মামলায় 25 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার আসামি 8 ছাত্রলীগ নেতার ডিএনএ ও মেডিকেল রিপোর্টের সাথে ভুক্তভোগীর মিল পাওয়া গেছে। আমরা রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী যে বিজ্ঞ ট্রাইব্যুনাল থেকে সঠিক বিচার পাব। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, পুলিশের তদন্ত এবং মোবাইল ফোনের কল লিস্ট বলছে ভুক্তভোগী মূলত একটি নির্দিষ্ট ফোন কলের সূত্র ধরে ঘটনার স্থানে স্বেচ্ছায় এসেছিলেন। দর্শন হতে গেলে মূলত জোরপূর্বক দর্শন হতে হয়। এই মামলার ভিকটিম রেকর্ড লিস্টে দেখা যায় তিনি ফোন কলের মাধ্যমে ওখানে গেছিলেন এবং
একটা বাসায় উনি প্রথমে কনসেন্টিং রেপ হয়েছেন। মামলায় যে ব্যক্তিকে ভুক্তভোগীর স্বামী হিসেবে দাবি করা হয়েছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ডিফেন্স কাউন্সিল। স্বামী ছাড়াও যদি কোনো বয়ফ্রেন্ডকে নিয়ে উনি বেড়াইতে যান, যেতেই পারেন, বাট যেভাবে উনি এই দর্শনের শিকার কথিত মতে বলা হচ্ছে সেটা কোনো ফোর্সফুল ঘটনা ছিল না। আলোচিত এ মামলায় দুটি পক্ষ সঠিক বিচার আশা করছে, তবে সব জট খুলবে মঙ্গলবার। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট। রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে সাফারি পার্কের আওতায় এনে নতুনভাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার সকালে চিড়িয়াখানা পরিদর্শন শেষে টুকু আরও বলেন, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য নষ্ট হয়েছে। একে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানো হবে। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দলের সুপারিশের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেটাকে পুনরায় কীভাবে উদ্ধার করা যায়, সুন্দরভাবে গঠন করা যায়, সেই লক্ষ্যেই আমি আজকে উপস্থিত হয়েছি। এটাকে একটি সাফারি পার্কের আওতায় এনে আমরা কাজ করব ইনশাল্লাহ। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে যাত্রী সংকটে পড়েছে যশোর বিমানবন্দর। অর্ধেকের নিচে যাত্রী নেমে আসায় প্রতিদিন 18টি ফ্লাইটের বদলে এখন সপ্তাহে চলছে মাত্র 9টি ফ্লাইট। লোকসান হওয়ায় এই রুটের সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এস এম ফরহাদের তথ্য ও রাব্বি আল আমিনের তোলা ছবিতে প্রতিবেদন। পদ্মা সেতুর সুবাদে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বিপ্লব ঘটলেও চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের অন্যতম প্রাচীন যশোর বিমানবন্দর। আগে প্রতিদিন 18টি ফ্লাইট চললেও এখন সপ্তাহে চলছে মাত্র 9টি ফ্লাইট। লোকসান হওয়ায় আগামী 16 জুলাই থেকে এই রুটে সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এমন সিদ্ধান্তে বিমানবন্দর কেন্দ্রিক গড়ে ওঠা ভাড়ায় চালিত গাড়ির চালক এবং আশপাশের ছোট বড় ব্যবসায়ীরা এখন কর্মহীন হওয়ার শঙ্কায় আছেন। এখানে আমরা প্রায় 30 থেকে 40টা রেন্টে কার ট্যাক্সি ড্রাইভার আছে। আর্থিক ক্ষতি হবে, এর সাথে অনেক রেন্টে কারে জড়িত আছে এবং অনেক আপনার ট্রাভেল এজেন্সিও জড়িত আছে। তাদের জন্য যে একটা আয়ের উৎস ছিল, এই আয়ের উৎসটাও অনেক কমে আসবে। এখানে শুধুমাত্র ট্রাভেল এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে বা শুধুমাত্র এই জায়গার দোকানদাররা ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা এমন নয়। আসলে এখানে পুরো জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এমন পরিস্থিতিতে বিমানের ভাড়া কমিয়ে চলাচল স্বাভাবিক রাখতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ট্রাভেল এজেন্সি, ভাড়ায় চালিত গাড়ির চালক ও ব্যবসায়ীরা। এটার মধ্য দিয়ে শত শত পরিবার নির্বাহ করে। এটা বড় ধরনের একটা ট্রাভেল জগতে আর্থিক ক্ষতি হবে এবং এই পরিবারগুলো অনেক ক্ষতির সম্মুখীন হবে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ যদি ভাড়াটা 4 থেকে 4,500 টাকার মধ্যে রাখে, তাহলে আমাদের যশোরে আগের মতো অবশ্যই 5টা থেকে 7টা ফ্লাইট চলা এবং ফুল ফ্লাইট হওয়া সম্ভব। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বলেন, বর্তমানে বিমানের পরিচালন খরচ বহন করা কঠিন হয়ে পড়ায় সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যাসেঞ্জার অ্যাভেলেবিলিটি না থাকার কারণে বাস্তবতা নিরিখে আসলে আমরা ফ্লাইটটা এই মুহূর্তে কন্টিনিউ করতে পারছি না, সাময়িকভাবে সাসপেন্ড করেছে। যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক জানান, দক্ষিণাঞ্চলের প্রধান এই আকাশপথ সচল রাখতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। আর জেলা প্রশাসক জানান, সবার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অন্যান্য রুটের চাইতে আমাদের যশোর ঢাকা রুটের আপনার ফ্লাইটের টিকিটের মূল্য সবচেয়ে বেশি। আমি মনে করি যে ভাড়া পুনর্মূল্যায়ন করলে এই অঞ্চলের যাত্রী সেবা বৃদ্ধি করলে এখানে যাত্রীর সংখ্যা বাড়বে। সকল এয়ারলাইন্সের সাথে কথা বলা প্রয়োজনে, যাতে আর এখানে তাদের ফ্লাইট বাড়ানো হয় এবং যাতে নেক্সট বন্ধ যে প্ল্যান করেছে ইউএস বাংলা 16 তারিখ থেকে আপনারা বলেছেন, সেটি যাতে তারা একেবারে বন্ধ না করে দেয়, আমি সেই উদ্যোগ নেব। বর্তমানে প্রতিদিন একটি করে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং মঙ্গলবার ও শুক্রবার বিমান বাংলাদেশের একটি করে ফ্লাইট পরিচালনা করছে যশোর বিমানবন্দর কর্তৃপক্ষ। শাকিলা সিথি, 71। কিশোরগঞ্জের ভৈরবে শতবর্ষী একটি পুরাতন ভবনের একাংশ ধসে পড়েছে। রবিবার রাতে শহরের ভৈরব বাজারের দুধপট্টি এলাকায় ঘটনা ঘটে।
ওই সময় ব্যবসায়ী ও পথচারীরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত এবং জরাজীর্ণ অবস্থায় ছিল। ঘটনার সময় বৃষ্টির কারণে রাস্তায় মানুষের আনাগোনা কিছুটা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। এছাড়া ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পটুয়াখালীর রাবনাবাদ নদীতে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে রুবেল হাওলাদার নামে এক মাঝি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জেলে। সোমবার বেলা 11টার দিকে পায়রা সমুদ্র বন্দরের 3 নম্বর বয়ার পূর্ব পাশের রাবনাবাদ নদীতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় নিখোঁজ জেলে রুবেল আরও 3 জেলেকে নিয়ে মাছ ধরতে যান। হঠাৎ আকস্মিক বজ্রপাত হলে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। এ ঘটনায় ট্রলারে থাকা বাকিরা আহত হন। পরে আশপাশের অন্য ট্রলারের জেলেরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিখোঁজ রুবেলকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় জেলেরা। নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায় রাতের খাবার খেয়ে দুজন ঘুমাতে যান। ভোর 4টার দিকে নিহতদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তারা এসে খাটের ওপর মৃতদেহ দেখতে পায়। এলাকাবাসীর দাবি মুক্তার হোসেন নেশা ও জুয়ায় আসক্ত। নেশার জন্য বাবা মার কাছে টাকা চাইলে এবং তারা তা দিতে অস্বীকার করলে তাদেরকে বিষাক্ত কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে পারে। পুলিশ জানায় ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় ছাত্রদলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার দুপুরে রামুর মিঠাছড়ির রাখাইনপাড়া, কাইম্মার ঘানা, পানের ছড়া সহ বেশ কিছু এলাকার বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা বলেন বন্যার পানি কিছুটা কমলেও বৃষ্টির সম্ভাবনা থাকায় আবারও দুর্ভোগ বাড়তে পারে। স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত ছাত্রদল বানভাসী মানুষের পাশে থাকবে বলেও জানান ছাত্রদল সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ আনোয়ার সহ অনেকে। ঢাকার ধামরাই ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। রথকে নতুন করে সাজাতে দেয়া হচ্ছে রং তুলির আঁচড়। রথযাত্রা সফল করতে সব প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। রাসেল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড়। 400 বছরের পুরনো ঐতিহ্য। বছর ঘুরে আবারও দ্বারপ্রান্তে রথযাত্রা উৎসব, তাই ব্যস্ত আয়োজকরা। আগামী 16 জুলাই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব, আর তাই রথটিকে সাজাতে নতুন করে দেয়া হচ্ছে রং তুলির আঁচড়। বৃষ্টি উপেক্ষা করেই কাজ করছেন কারিগররা। তারা জানান উৎসবের 2 দিন আগেই কাজ শেষ করতে হবে। আনন্দ ফুর্তি লাগতেছে, 10-11 বছর কাজ করতেছে। বৃষ্টির সমস্যা হয়, কত হয় জায়গা, কাগজ টানিয়ে ইটি টানিয়ে অনেক কষ্টভাবে কাজ করি। আমাদের ঠাকুর দাদারা ওই কাজ করছে, রং তুলির কাজ, আমরা ওই কাজ করি। আশা করি এই কাজ আমরা যতদিন আছি করে যাব আর কি। রথযাত্রা উদযাপনে সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়েছেন আয়োজকরা। আর সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সাথে সভা করেছেন তারা। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে যে অন্যান্যবারের মতো আনন্দঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের এই উৎসব পালন করব। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে উৎসবে পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। আর পুলিশ সুপার জানান জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এটা নিরাপত্তার স্বার্থে আমাদের প্রায় 300+ পুলিশ মোতায়েন থাকবেন এটা পোশাকে। এছাড়াও সিভিলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাহিনী, ডিবি, এসবি সহ সবাই এখানে উপস্থিত থাকবেন। জনগণের যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন এবং বিশেষ করে জ্যাম জট যে একটা হয় ওখানে, সেই বিষয়টাও আমরা ট্রাফিক পুলিশকে বলেছি যেন নির্বিঘ্নে জনগণ এখানে আসতে পারে এবং কেউ যেন ইনসিকিউর ফিল না করে। 16 জুলাই থেকে শুরু হওয়া রথযাত্রা উৎসব আগামী 24 জুলাই উল্টো টানের মধ্য দিয়ে শেষ হবে। তবে উৎসব উপলক্ষে মেলা চলবে 1 মাস। মনিরা কাজেরি, 71।
পটুয়াখালীর কুয়াকাটা বঙ্গোপসাগরে এবারই প্রথম ধরা পড়ছে সামুদ্রিক দুটি লায়নফিশ। ডোরাকাটা এই মাছটি স্থানীয় বাসিন্দাদের কাছে সুন্দরী মাছ নামে পরিচিত। শনিবার রাতে এফবি জাবের নামের ট্রলারের জেলেরা মাছ দুটি পান, যার ওজন প্রায় 750 গ্রাম। মাছ গবেষক মীর মোহাম্মদ আলী জানান, লায়নফিশ আক্রমণাত্মক বা বহিরাগত নয়, তবে আটলান্টিক, ক্যারিবীয় ও ভূমধ্য সাগরে এটি ভয়াবহ আগ্রাসী প্রজাতি হিসেবে খ্যাত। এদেশের জলসীমায় এটি নিজের প্রাকৃতিক আবাসেই থাকে। চলছে দেশ চোখ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।